কাহন সাহিত্য দীর্ঘজীবী হোক। সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণি মাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অপরূপা। আজ কাহনে শুনবেন অর্পিতা সরকারের খুব সুন্দর একটা ভালোবাসার গল্প, ফেসবুক প্রোফাইল। লেখিকা অর্পিতা সরকার বর্তমানে পাঠক মহলে বেশ জনপ্রিয়। প্রথম বই প্রকাশিত হয় 2017 সালের বইমেলায়। কখনো মেঘ, কখনো রোদ্দুর, সে ছিল অন্তরালে, খেলাঘরের ডাকে, ট্রাফিক সিগন্যাল, সেই ডায়েরিটা ইত্যাদি বইসহ প্রায় প্রত্যেকটি বইকেই পাঠক আপন করে নিয়েছেন। লেখিকার গল্প নিয়ে অডিও স্টোরি তো হয়েইছে, তেমনি বেশ কিছু শর্ট ফিল্মও হয়েছে। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক ও হাইপ দিয়ে কাহনে সাবস্ক্রাইব করবেন। আর খুব গুরুত্বপূর্ণ কথা, সিগারেট বা তামাকজাত দ্রব্য খাবেন না প্লিজ, এতে ক্যান্সার সহ আরও অনেক রোগ হয়। আর আপনারা তো মোটামুটি এতক্ষণে জেনেই গেছেন যে এখন কাহন 2 লক্ষ সদস্যের পরিবার, আর সেই উপলক্ষে কাহনে যে ধামাকা থাকছে একের পর এক সেটাও আপনারা জেনে গেছেন। তাহলে আর বেশি কথা বাড়াবো না, শুরু হচ্ছে আজকের গল্প, অর্পিতা সরকারের লেখা ফেসবুক প্রোফাইল, সাহিত্য দীর্ঘজীবী হোক। আত্রে ডাইনিং টেবিলে নিখুঁত করে ভাতের থালা সাজিয়ে একটু তটস্থ হয়ে দাঁড়িয়ে আছে। সায়ন্তন ভীষণ রকমের খুঁতখুঁতে আর রাগী। পছন্দ না হলে ভাতের থালা ঠেলে সরিয়ে দিয়ে না খেয়ে চলে যাবে। আর তারপর থেকে শুরু হবে আত্রের শাশুড়ির অমৃতবাণী। কেন তার ছেলে না খেয়ে চলে গেল, ঠিক কি খুঁত হয়েছিল তাকে খেতে দিতে, এই সমস্ত তল্লাশি চালিয়ে মহিলা শেষ পর্যন্ত ওকেই দোষী সাব্যস্ত করবেন। আর আত্রেই নিজেও চায় দোষী হয়ে এই দায়িত্ব থেকে রেহাই পেতে। রান্না বান্না করে দিলেও সায়ন্তনকে খেতে দিতে ওর একটুও ভালো লাগে না। বিয়ের পরপর অনেক আগ্রহ নিয়ে খাবার সাজিয়ে অপেক্ষা করত আত্রেই, কিন্তু দেখেছে যে কোনো না কোনো খুঁত বের করে চিৎকার করে আত্রেইকে দুটো বাজে কথা বলার মধ্যে সায়ন্তন একটা স্যাডিস্টিক প্লেজার পায়। সায়ন্তন খুব চিৎকার করে কথাগুলো বলে যাতে আশেপাশের বাড়ির লোকজন শুনতে পায়। আর আত্রের শাশুড়ি বেশ গর্ব করে বলেন, আমার সোনুর কাছে বাবা এসবের ছাড় নেই, বেশ শাসনে রেখেছে বউকে। আত্রের কোনো রাগ বা অভিমান হয় না এদের প্রতি। আত্রে নিজেকে শক্ত করে নিয়েছে। তার একমাত্র অভিমানের জায়গা তার বাবা। বাবাই পছন্দ করে বিয়ে দিয়েছে সায়ন্তনের সঙ্গে। নিজের বাবাই যখন নিজের মেয়ের মনের খবর নিল না, তখন পরের বাড়িতে এর থেকে বেশি কি বার আশা করা যায়? সায়ন্তন ওর বাবা বা মা এদের উপর তেমন কোনো রাগ বা অভিমান ওর হয়নি, কারণ এদের কোনোদিনও নিজের মানুষ ভাবেইনি। তাই এদের ওপরে ওর কোনো রাগ নেই। আত্রেই শুধু বিয়ের পর থেকে বাবার সঙ্গে আর কখনো আগের মতো প্রাণ খুলে গল্প করেনি। বাবা শ্বশুর বাড়িতে এলে যত্ন করে খাইয়েছে, আতিথেও তার কোনো ত্রুটি করেনি, কিন্তু আগের মতো বাবার সঙ্গে গল্পে ভাসেনি। বাবা হয়তো আত্রের এই পরিবর্তনটা খেয়াল করেছে, তাই বারংবার বলেছে, মামনি, আমার কাছে একটু বস না। তুমি এ বাড়ির আত্মীয়, তোমার যত্নের যেন কোনো ত্রুটি না হয় সেটা দেখা আমার কর্তব্য। আর তুই বুঝি আমার মেয়ে নোস? ছিলাম বিয়ের আগে। আত্রের মাও অনেক চেষ্টা করেছে বাবার সঙ্গে দূরত্বটা ঘুচিয়ে দিতে, কিন্তু আত্রের জেদ বড় ভয়ঙ্কর। নিজেকে একটু একটু করে শেষ করে দেবে, তবুও বাবাকে কোনোদিন ক্ষমা করবে না। ওর কাছে বাবার এখন একটাই পরিচয়, বিশ্বাসঘাতক। এদিকে সায়ন্তন ডাইনিং টেবিলে খেতে বসে বলল,
কি ব্যাপার, আজ মাত্র 3 রকমের ভাজা কেন? আর কিছু নেই? আরে এরপর তো সারাদিন শুয়ে বসে সিরিয়াল দেখে সময় কাটবে, একটু রান্না করতেও কষ্ট হয় তোমার? হ্যাঁ, তাও তো তোমার হেল্পিং হ্যান্ড হিসেবে টাপুর মা আছে, তাও তোমার এত জ্বালা কিসের? হ্যাঁ, গলার পারদ চড়ছিল সায়ন্তনের। এটাও রোজকার রুটিন। আর তারপর খেয়ে নেবে কিন্তু চুপচাপ, কিন্তু বসেই এই এক প্রস্তুত চিৎকার করে নেবে। খুব রেয়ার ভাত পেলে বেরিয়ে যায়। আত্রেই জানে সেদিন অন্যত্র নিমন্ত্রণ থাকে ওর। ফোনে কখনো কখনো আত্রেই শুনেছে সে কথা। নিমন্ত্রণ আছে জেনেও ওকে দিয়ে রান্না করাবে, খেতে দেওয়াবে, আর তারপর ছুঁড়ে ফেলে দিয়ে বীরত্ব দেখাবে। প্রথম বছরটা খুব কষ্ট হতো, কান্না পেত আত্রের। দু একটা কথা তখন হয়তো বলেও ফেলত, আর কথা বললেই সায়ন্তন আরো ভায়োলেন্ট হয়ে যেত। তাই আত্রেই টেকনিকটা শিখে নিয়েছিল। একটা কথাও উচ্চারণ করত না, শুধু বলতো সরি। এতেই অনেকটা কাজ হতো। আত্রি জানে এবারের সকলেই মানসিকভাবে অসুস্থ। এরা কখন যে কি করবে কেউ জানে না। সেসব কবেকার কথা, প্রায় 18 বছর তো হবেই। তবু চোখ বন্ধ করলেই টেবিলের ধারে কাঁচু মাচু মুখ করে দাঁড়িয়ে থাকা নিজেকে প্রায় দেখতে পায় আত্রেই। নিচ থেকে সুনেত্রা ডাকছে। সুনেত্রা আত্রের একমাত্র সন্তান। মুখ, চোখ, স্বভাব সবই প্রায় বাবার মতো পেয়েছে। ছোটবেলায় যদিও বা আত্রেয়কে মা বলে একটু ভালোবাসত, শ্রদ্ধা করত, তবে এই 15 বছরে এসে বাবার মতোই ওকে বাড়ির আর দুটো পরিচারিকার মতোই মনে করে। প্রথম যেদিন আত্রেয়ীর নামে মিথ্যে নালিশ করে সায়ন্তনের কাছ থেকে থাপ্পড় খাইয়েছিল, সেদিনে আত্রেয়ী বুঝেছিল আম গাছে আমি হয়। সায়ন্তন যখন আত্রেয়ীকে মারছিল তখন সুনেত্রার চোখে আনন্দের রেশ ফুটে উঠেছিল। বাবার আদরের মেয়ে বলে কথা, সায়ন্তনও মেয়ে অন্তঃপ্রাণ। মেয়েটার স্বভাবও ওর মতোই উগ্র, কথায় কথায় চিৎকার করা, গায়ে হাত তোলা, ঠিক যেন দ্বিতীয় সায়ন্তন। অবশ্য আত্রেয়ী বিশেষ কিছু আশাও করেনি ওর মেয়ের কাছ থেকে। আত্রেয়ী যত তাড়াতাড়ি পারত সংসারের কাজ মিটিয়ে ছুটে চলে যেত ছাদে। বিশাল আকাশের নিচে একা দাঁড়িয়ে থেকে প্রাণ ভরে প্রকৃতির নির্যাসটুকু শুষে নিতে। এভাবেই বেঁচে থাকাটা ছিল ওর কাছে একমাত্র বিলাসিতা। ওই বিশালত্বের সামনে নিজের সব সমস্যাগুলোকে যেন মনে হতো বড্ড ছোট। সায়ন্তন বিয়ের পর থেকেই আত্রেয়ীকে এবং আত্রেয়ীর শরীরটাকে নিজের সম্পত্তি ভেবে নিয়েছিল। রাতে বিছানায় শুয়ে চুলের মুঠি ধরে টেনে শোয়াতো আত্রেয়ীকে, তারপর দাঁত নখ বের করে রক্তাক্ত করত ওর গোটা শরীর। ওটাই নাকি সায়ন্তনের আনন্দ, ওতেই নাকি ও শারীরিক সুখ পায়। এমন অমানসিকভাবে আঁচড়ানো কামড়ানোর কোনো খবর পায়নি নিউজ চ্যানেলগুলো। কারণ আত্রেয়ী বিবাহিত। বন্ধ ঘরের এই শারীরিক অত্যাচারগুলোকে লোকে বৈবাহিক মিলন বলে, ধর্ষণ নয়। আত্রেয়ীর চেহারায় পরিবর্তন দেখা দিল। চোখের নিচে কালি পড়ে গিয়েছিল। ওর বাবা মাঝে মাঝে জিজ্ঞাসা করত, সায়ন্তন তোকে ভালোবাসে তো মামুনি? ও বড্ড ভালোবাসে বাবা। তাহলে তোর চোখের তলায় এত কালি কেন? মুখটা এমন পিলব কেন? সুখে। সায়ন্তন আবার শ্বশুর বাড়ি গিয়ে সম্পূর্ণ অন্য মানুষ। নম্র, ভদ্র, আত্রের খেয়াল রাখা, ঠিক যেন পারফেক্ট হাজব্যান্ড। সায়ন্তনের এরূপ আচরণ দেখে আত্রেই বেশ মজা পায়। মা তো আবার জামাই বলতেই অজ্ঞান। বাবাও বারংবার বলে যে সায়ন্তনের মতো ছেলে নাকি লাখে একটা পাওয়া যায়। এটা অবশ্য আত্রেয়ও মানে যে সত্যিই সায়ন্তনের মতো ছেলে লাখে একটাই হয়।
আত্রি ওর পরিচিত বন্ধু মহলেও এমন কোনো চরিত্রের মানুষকে দেখেনি। আত্রি জীবনের শেষ দিনের অপেক্ষায় দিন গুনতে থাকে, একটু একটু করে পুরনো আত্রিকে বদলে ফেলে। সায়ন্তনের যে কোনো অন্যায় ব্যবহারে কোনোদিন ওর বাবা মাকেও প্রতিবাদ করতেও দেখেনি। আর শ্বশুর বাড়িতে তো সায়ন্তন বেস্ট জামাই, বাপের বাড়িতে আত্রি ভীষণ সুখী স্ত্রী, কিন্তু শ্বশুর বাড়ির চিত্রটা বিপরীত। আত্রি ছাদের 12টা টব আর আকাশ নিয়েই সারাদিন মেতে থাকে। ছাদের এই টবগুলোতে আত্রি বেল ফুল ফুটিয়েছে। না, কোনো ভ্যারাইটি নেই, শুধুই 12টা বেল ফুলের গাছ। গাছ ভর্তি সাদা বেল ফুল ছেয়ে থাকে চারিদিকে। অবশ্য সেই ফুল দিয়ে আত্রি ঠাকুর পুজো অব্দি করে না, কিন্তু ওগুলো নিজেদের খেয়ালে ফোটে, আবার নিজেদের খেয়ালেই ঝরে যায়। শাশুড়ি তার হাঁটুর ব্যথা নিয়ে দোতলার ওপরের ছাদে উঠতে পারেন না, আর সায়ন্তনের অকারণ নষ্ট করার সময় নেই বলেই বেঁচে আছে গাছগুলো। আর এটাই নির্দ্বিধায় বাঁচিয়ে রেখেছে আত্রেয়কে। আরেকটা জিনিস ও বরাবর লুকিয়ে এসেছে সকলের কাছ থেকে, সেটা হলো কৃষ্ণেন্দুর আঁকা ছবি দেখার নেশাটা। বছর দশেক আগে থেকে ফেসবুকে কৃষ্ণেন্দুর নিজস্ব প্রোফাইলে গিয়ে ওর আঁকা ছবিগুলো দিনে অন্তত 5 থেকে 6 বার করে দেখে আসে। ওর আঁকা সেই ছবি যেগুলো একসময় সবার প্রথম আত্রেই দেখত। না, অন্য কারোর দেখার অধিকার ছিল না ওর আগে। কৃষ্ণেন্দু ছবি এঁকেই আত্রেয়কে ফোন করে বলতো, এই যে ম্যাডাম, আর একটা ছবি এঁকেছি, দেখবে নাকি? কৃষ্ণেন্দুর জন্মদিনে ওর স্ত্রী ওকে কেক খাইয়ে দিচ্ছে অথবা ওদের অ্যানিভার্সারির ছবি দেখে আত্রেয়র বুকের ভেতরটা চিনচিন করে উঠত। কৃষ্ণেন্দুর পাশে তো ওরই থাকার কথা ছিল। দুজনে কেউ কোনোদিন ভাবেনি যে কেউ কারোর প্রাক্তন হয়ে যাবে। ভাগ্যের কি নির্মম পরিহাস। কৃষ্ণেন্দুর স্ত্রীকে ভারী মিষ্টি দেখতে, ওর সঙ্গে দারুণ মানিয়েছে। অবশ্য আত্রেয়র থেকে বেশি কাউকে মানাতো না কৃষ্ণেন্দুর পাশে। গোটা কলেজ বলতো ওরা নাকি উত্তম সুচিত্রা জুটি। ফেসবুকে কি সুন্দর করে ক্যাপশন লেখে কৃষ্ণেন্দু, ঠিক এমনই এক রক্তপলাশ আর শিমুলের মিলেমিশে একাকার হয়ে যাওয়ার দিনে আমি পেয়েছিলাম আমার স্বপ্নের রাজকন্যাকে, যে আমার জীবনটা কানায় কানায় পরিপূর্ণ করে দিয়েছে। নিচে ওদের দুজনের হাসি মুখের ছবি আর কমেন্টে উপচে পড়া শুভেচ্ছা বার্তা এবং অভিনন্দন। কমেন্ট বক্সের অনেক মুখী আত্রেয়র চেনা, ওরা সবাই একই ব্যাচের সহপাঠী ছিল। কৃষ্ণেন্দু কখনো আবার ক্যাপশন দেয়, যাকে ভালোবেসে নিঃস্ব হয়ে যাওয়া যায়, যাকে ভালোবেসে কাটিয়ে দেওয়া যায় একটা গোটা জীবন, আজ তার সঙ্গে পাহাড়ের কিনারা। ক্যাপশনের নিচে কৃষ্ণেন্দু এবং ওর স্ত্রী রঞ্জিনীর ছবি। পাহাড়ের ধারে দুজনে ওরা দাঁড়িয়ে রয়েছে। ছবিগুলো দেখলে আত্রেয়র ভীষণ কষ্ট হয়, তবু ওর দেখতে ইচ্ছে করে। মনে মনে বলে ওঠে ওরা ভালো থাকুক। কৃষ্ণেন্দুও নিশ্চয়ই তাই চায়, আত্রেয় ভালো থাকুক এটাই সবসময় চাইতো। কিন্তু কৃষ্ণেন্দুর চাওয়ায় কিছু এসে গেল না আত্রেয়র। ওর আর ভালো থাকাটা হলো না। আত্রেয় চেষ্টা করেছিল কৃষ্ণেন্দুকে ভুলে সায়ন্তনকে ভালোবাসতে, কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। সায়ন্তন আত্রেয়র কাছ থেকে একেবারেই ভালোবাসা চায় না। ও আত্রেয়র শরীর চায়, আত্রেয়র যত্ন চায়, তোষামোদ চায়, আত্রেয়কে অপমান করে সুখ পেতে চায়। আত্রেয় কাঁদছে এটা দেখে আনন্দ পায়, শুধু ভালোবাসছে এটুকুই চায় না সায়ন্তন। ভালোবাসা শব্দটা বোধ হয় বড্ড বিরক্তিকর ওর কাছে। হ্যাঁ, আরো একটা জিনিস চায় না সায়ন্তন, আত্রেয় হাসছে এটা সহ্য করতে পারে না। সুনেত্রা হওয়ার পর থেকে মেয়েকে নিয়ে ব্যস্ত থেকেছে সায়ন্তন।
মেয়েকে নিজের মতো গড়ে তোলার চেষ্টা করেছে। অবশেষে সাফল্যের হাসি হেসেছে। কিন্তু যবে থেকে ফেসবুকে কৃষ্ণেন্দুর প্রোফাইলটা খুঁজে পেয়েছে, তবে থেকে যেন নতুন নেশায় বেঁচে আছে ও। আজ কি পোস্ট করলো কৃষ্ণেন্দু, এটা দেখার নেশায় এবাড়ির অনেক অপমান তুচ্ছ হয়ে গেছে ওর কাছে। মাঝে মাঝেই ওর বিভিন্ন এক্সিবিশনের ছবি দেয় কৃষ্ণেন্দু, আর রাত্রি সেদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। কিন্তু এ বাড়িতে এত সময় কোথায়? দিন রাত তো শুধু কাজ আর কাজ। তাড়াতাড়ি করে নিজের কাজকর্ম সেরে দরজা বন্ধ করলো আত্রেই। আজ 22শে জুন, বাংলা তারিখ অনুযায়ী 7ই আষাঢ়। আজ কৃষ্ণেন্দুর জন্মদিন। এবারে বাংলা আর ইংরেজি ডেটটা একই পড়েছে। আত্রেই তাই মনে মনে ভাবল যে ওর প্রোফাইলে গিয়ে দেখতে হবে কে কে উইশ করেছে। এই দিনটায় প্রতিবার ওরা বৃষ্টির মধ্যে কফি হাউসে যেত, বর্ষাকালের কলেজ স্ট্রিট। হাঁটু জল উঠে সে এক বিশ্রী অবস্থা। আর রাত্রি বলতো, তোমার সঙ্গে পবনদেবের আগের জন্মে মনে হয় ঝামেলাঝাটি হয়েছিল, বুঝলে? তোমার জন্মদিনের দিনই কুলোয় করে জল ঢালে কেন? গোটা শহরটাকে ধুয়ে দেবে বলে, আর তোমার মনটাকে আমার জন্য ভিজিয়ে দেবে বলে। আর কত ভেজাবে? 24 ঘন্টা তো তোমাকে নিয়েই ভেবে যাই। এবারে বোধ হয় বন্যা নামবে আমার মনে। বৃষ্টির সকালে মা বলতো, আজ কোথায় বেরোবি? আজ কলেজ ছুটি হয়ে যাবে যে। রাত্রি চুড়িদারের প্যান্ট হাঁটু অব্দি গুটিয়ে বলতো, স্পেশাল ক্লাস আছে, যেতেই হবে। একবারতেই কৃষ্ণেন্দুর জন্মদিনে কলেজ স্ট্রিটে একেবারে জল কাদার মধ্যে পড়ে গিয়েছিল রাত্রি। আর হাতের গোলাপগুলো কাদা জলে পড়ে মাখামাখি। তার মধ্যে থেকেই একটা গোলাপ তুলে বৃষ্টির জলে ধুয়ে নিয়ে কৃষ্ণেন্দু বলেছিল, বৃষ্টি ধোয়া একটা গোলাপ তো রইল আমার কাছে। মন খারাপ না করে তাড়াতাড়ি ট্যাক্সি ধরে বাড়ি যাও, ভেজা জামা পরে ঠান্ডা লাগবে। কৃষ্ণেন্দু বরাবরই এরকম, সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিত। কোনো অবস্থাতেই ওর কোনো বিরক্তি দেখেনি আত্রি। ও মাঝে মাঝে কৃষ্ণেন্দুর গায়ে চিমটি কেটে বলতো, তুমি কি ধাতু দিয়ে গড়া গো? কিছুতেই তোমার কষ্ট হয় না? দেখো, যখন আমার বছর 5 বয়স, তখন আমি প্রথম জানতে পারলাম আমার সঙ্গে যারা বড় হচ্ছে তারা আমার ভাই বোন নয়। কারণ আমার আদৌ কোনো বাবা মা নেই। আমি অনাথ। অনাথ তো কেউ হয় না, মানে বায়োলজিক্যাল ফাদার বা মাদার নিশ্চয়ই ছিল, কিন্তু তারা আমায় অস্বীকার করেছিল। হয়তো তাদের নিজেদের কোনো সমস্যা ছিল আমার পরিচয় দিতে। আমাদের আশ্রমে যিনি থাকতেন তাকে আমরা সকলে বাবা বলতাম। ওনার নাম হরিনারায়ণ চক্রবর্তী, খাঁটি ব্রাহ্মণ, তাই তো আমাদের সবার সারনেম চক্রবর্তী। উনি আর ওনার ওয়াইফ আমাদের গোটা 50 ছেলে মেয়েকে নিয়ে একটা অনাথ আশ্রম তৈরি করেছিলেন। কাউকে আস্তাকুর থেকে তুলে এনেছিলেন, কাউকে আবার রেল লাইনের ধার থেকে। ওনারা নিঃসন্তান ছিলেন, আমরাই ছিলাম ওনাদের সন্তান। কি অদ্ভুত ভঙ্গিমায় মা আমাদের সকলকে সমানভাবে ভালোবাসতেন, সমানভাবে শাসন করতেন। তারপর উচ্চ মাধ্যমিক দেওয়ার পরেই আমি অনেকগুলো টিউশনি পড়াতে শুরু করলাম। তখন থেকেই বুঝেছিলাম আমাকেই আমারটা বুঝে নিতে হবে। আমরা সবাই ছোটখাটো কাজ করে নিজেদের পড়াশোনা চালাতাম। এই যে কলেজের পরে আমি সোজা যাব একটা কোচিংয়ে। এখন ভাবি, ওরা যদি নিজেদের সুখের কথা ভাবতেন তাহলে হয়তো আমি রাস্তায় ভিক্ষা করতাম বা মরেই যেতাম। ওরা আমাদের সকলের জন্য যে কষ্ট সহ্য করেছেন সে তুলনায় আমাদের সমস্যা তো কিছুই নয়। এখন তো আমি মেসে বিন্দাস আছি, টিউশনি করছি, পড়াশুনো করছি, তুমি আছো, সমস্যা আর কি? আত্রি অবাক হয়ে দেখত কৃষ্ণেন্দুকে। অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় ছেলেটা। কি অপূর্ব ছবি আঁকে, খালি গলায় কি সুন্দর গান গায়। ভগবান যেন ঢেলে সাজিয়েছেন কৃষ্ণেন্দুকে। আর তেমনই তুখোর পড়াশোনায়। কলেজের প্রফেসররা তো ওর নামে ঢোক গেলেন। অমন ছেলে নাকি কেমিস্ট্রির ব্যাচেই প্রথম। হিস্ট্রি অনার্সের আত্রির সঙ্গে কেমিস্ট্রির ছেলের কেমিস্ট্রি যে কিভাবে জমেছিল সেটা অবশ্য ওদের দুজনেরই অজানা ছিল। ওই আর 5টা প্রেমের মতোই কোনো নির্দিষ্ট নিয়ম মেনে হয়নি।
ভালো লাগা থেকেই সম্পর্কটা হয়ে গিয়েছিল। কিন্তু আত্রি জানতো যে কৃষ্ণেন্দু ওকে ভীষণ রকমের রেসপেক্ট করে, শুধু ভালোবাসা নয়, সম্মানও পেত কৃষ্ণেন্দুর কাছ থেকে। তাই হয়তো নিজেকে উজাড় করে ভালোবেসেছিল। গোটা কলেজ জানতো ওদের ভালোবাসার কথা। সবাই জানে বলে আমার ভীষণ লজ্জা করে। জানো আত্রি, আমি সব থেকে বেশি ভালোবাসি আকাশকে। দেখো দেখো, আকাশ কিন্তু খারাপ ভালো বিচার করে না। সে সবার মাথায় ছাতা ধরে আছে। আকাশের দিকে তাকিয়ে দেখো, দেখো সবটা কেমন উন্মুক্ত, কোনো লুকিয়ে রাখার বাসনা নেই। জানুক না সবাই আমাদের সম্পর্কের কথা, জানুক না। আমরা তো ভালোবেসেছি, অন্যায় তো করিনি। কৃষ্ণেন্দুর এই সমস্ত নেশাগুলো কিভাবে যেন আত্রির মধ্যে সঞ্চারিত হয়ে গেল সে টেরটিও পায়নি। এই যেমন অবসরে আকাশ দেখা, বেলফুল ভালোবাসা, ইত্যাদি ইত্যাদি। কৃষ্ণেন্দুর পছন্দের ফুল ছিল বেল। জানো আত্রি, বেল ফুল নিজেকে বিশাল দামি ক্ষত্রিয় ফুল বলে দাবি করে না। রাতের অন্ধকারে নিঃশব্দে ফোটে, আড়ম্বর লাগে না, তবু এমন তার সুবাস যে নিজেকে কিছুতেই লুকিয়ে রাখতে পারে না। আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই এই বেলফুলের মতো হওয়া উচিত। আড়ম্বরহীন, অহংকারহীন, কিন্তু অস্তিত্বহীন নয়। সবাই খুঁজে নেবে তোমায়, সবাই। নিজের জন্মদিনে ফেসবুকে একটা সুন্দর ছবি পোস্ট করেছে কেমিস্ট্রির প্রফেসর কৃষ্ণেন্দু চক্রবর্তী। ওর স্ত্রী ওকে কেক খাইয়ে দিচ্ছে, আর সামনের থালায় সাজানো প্রচুর খাবার, বাটিতে পায়েস। ক্যাপশনে লেখা, জন্মদিনে আগে কলেজ স্ট্রিট যেতাম, কফি হাউসে ঢু দিতাম, এখন বাড়িতেই কাটাই। দিনটাকে বিশেষ করে তোলে আমার একমাত্র ঠাঁই রঞ্জিন। প্রচুর ছাত্রছাত্রী কমেন্টের মাধ্যমে ওদের প্রিয় স্যারকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছে। আত্রির খুব ইচ্ছে করছে একটা ছোট্ট কমেন্ট করতে, ঠিক আগে যেমনটা বলতো, শুভ জন্মদিন আমার কৃষ্ণেন্দু। কিন্তু না, আত্রি লিখতে পারে না। সমস্ত অধিকার হারিয়ে ফেলেছ। কৃষ্ণেন্দুর আত্রি মারা গেছে বহু বছর আগে। বহুবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে গিয়েও পাঠানো হয়নি। লজ্জায় সংকুচিত হয়ে গেছে। আত্রি নিজের মনেই বলল, শুভ জন্মদিন আমার কৃষ্ণেন্দু, ভালো থেকো তোমরা। 10টা বছর ধরে এই ফেসবুক প্রোফাইলটা ওকে বাঁচিয়ে রেখেছে। সায়ন্তন, সুনেত্রা, সায়ন্তনের বাবা মার সকলেরই অত্যাচারে ও হয়তো একদিন পাগল হয়ে যেত, ভুলেই যেত যে ওর নাম আত্রেই। কিন্তু শুধুমাত্র কৃষ্ণেন্দুকে দেখবে বলেই যেন ওর বেঁচে থাকা। নিচ থেকে সুনেত্রার গলা পেল আত্রি। মা, মা, আমার জুস কোথায়? আর অশান্তি চায় না ও, ভালো লাগে না ওর। তাই দরজা খুলে তাড়াতাড়ি ছুটল নিচে। মেয়ে টিউশন থেকে এসে ফ্রেশ ফ্রুট জুস খায়, আর সেটা বানাতেই ভুলে গেছে। তাই ঝটপট রান্নাঘরে গিয়ে মুসম্বি, চিনি আর বরফ নিয়ে জুসারের সামনে দাঁড়ালো। সুনেত্রা পিছনে এসে দাঁড়িয়ে বলল, মা, তুমি না এবার একটা কাজ করো, তুমি বসে বসে না কবিতা লেখো। শুনেছি এত ভুলো মন নাকি কবিদের হয়। দাঁড়াও না, বাবা আজ আসুক, বলছি। আত্রি জানে যে সুনেত্রা বাবাকে নালিশ করলেই সায়ন্তনুর হাতটা মুচকে ধরে বলবে, এত ভুল হয় কি করে শুনি? আবার সুনেত্রাকে বারণ করলেও বেশি করে নালিশ করবে বাবাকে। তাই বোবার শত্রু নেই বিশ্বাসের উপর ভর করেই চুপ করে জুসের গ্লাসটা মেয়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আর বরফ দেবো কিনা দেখ। তুমি না কিছুই ভালো মতো পারো না। আত্রি অন্য কাজে মনোনিবেশ করল। সুনেত্রা তৃপ্তির ঢেকুর তুলে গ্লাসটা নামিয়ে রেখে বেরিয়ে গেল। মেয়েটাকে মা হিসেবে শাসন করা হয়তো দরকার ছিল, কিন্তু আত্রি জানে যে এ বাড়িতে ও সেটা করতে পারবে না, হিতে বিপরীত হবে। তাই নির্লিপ্ত হয়ে গেছে। বেঁচে থাকার ওর একমাত্র কারণ এখন একটাই, কৃষ্ণেন্দুর ফেসবুক প্রোফাইল আর ওই বেল ফুলের গাছগুলো।
বাবা মায়ের বয়স হয়েছে, কর্তব্য করতে মাঝে মাঝে যায় বাপের বাড়ি, কিন্তু আজও অভিমানটা জমাট বেঁধে আছে ওই বাড়ির উঠোনের পূর্ব কোণের শিউলি গাছের তলায়, যেখানে কৃষ্ণেন্দু ঠায় 1 ঘন্টা দাঁড়িয়েছিল, যাকে ভেতর অব্দি ঢুকতে দেয়নি ওর বাবা। গোটা উঠোনে সেদিন বৈশাখের তীব্র রোদ। সত্য গ্র্যাজুয়েশন করছে আত্রি, আর কৃষ্ণেন্দু ভর্তি হয়েছে এমএসসিতে। বাড়িতে আত্রির বিয়ের তৎপরতা, মাসি পিসি থেকে প্রতিবেশীদের দুশ্চিন্তায় একেবারে রাতের ঘুম কেড়েছে আত্রির বিয়ের ভাবনা। তাই সবাই এখন পাত্র খুঁজতে ব্যস্ত, আর বাবা সবাইকে পারমিশন দিয়েছে যে ভালো পাত্র খুঁজে আনার। শোন, আর ইউনিভার্সিটি গিয়ে কাজ নেই, রান্নাবান্না একটু শেখ আর রূপচর্চা কর। আত্রি অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছে বাড়িতে বোঝাতে। শেষে কৃষ্ণেন্দুকে গিয়ে বলেছে বিষয়টা। কিন্তু আমার এস্টাবলিশ হতে আরো কয়েকটা বছর দেরি আছে আত্রি। এটুকু সময় অপেক্ষা করতে হবে তোমায়। তুমি চাইলে তোমার বাবার কাছ থেকে আমি সেই সময়টুকু চেয়ে আনতে পারি। কোনো উপায় না দেখেও কৃষ্ণেন্দুকে নিয়ে গেছিল নিজের বাড়িতে। তখন দুপুর 12টা, ছুটির দিন বলে সবকিছু একটু দেরিতে শুরু হয়েছিল। বাবা বাজার থেকে ফিরে আয়েশ করে খবরের কাগজের খুঁটিনাটি দ্বিতীয়বার পড়তে শুরু করেছিলেন, আর মা রান্নাঘরে খাসির মাংসের সুবাস তুলেছিল। কৃষ্ণেন্দু বাড়িতে ঢুকতে এই আত্রির বাবা বলেছিল, উঠোনেই দাঁড়াও, আগে কয়েকটা প্রশ্ন করি। তুমি আমার মেয়েকে ভালোবাসো? তোমার বাড়ি কোথায়? বাবা কি করেন? আর এই প্রশ্নের উত্তরে কৃষ্ণেন্দু মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে উত্তর দিয়েছিল, আমি একটা অনাথ আশ্রমে মানুষ হয়েছি। ওরাই নিজেদের পরিচয়ে আমাকে মানুষ করেছেন। বাবা, ওনা আমাদের কলেজের টপার, খুব ভালো ছেলে জানো। ও, তার মানে তুমি নিজের বাপের নাম জানো না? ভদ্রলোকের বাড়িতে ঢোকার আগে এটুকু জেনে আসা দরকার ছিল। মাথায় গনগনে বৈশাখের রোদ, তাই হয়তো একটু ছায়ার সন্ধানে শিউলি গাছের নিচে এসে দাঁড়িয়েছিল কৃষ্ণেন্দু। আমার মনে হয় আমি প্রতিষ্ঠিত হব, আর আপনার মেয়েকে ভালোই রাখব। তাই আপনি এটুকু ভরসা করে দেখতে পারেন। আর অনাথ হওয়াটা তো দোষের নয়, অন্তত এক্ষেত্রে আমার কোনো দোষ নেই। না, তোমার কোনো দোষ নেই। দোষ আমার মেয়ের, যে নিজের বংশের মুখে চুনকালি মাখাবে বলে একটা নামহীন ছেলেকে বিয়ে করতে চাইছে, যার না আছে জন্ম তারিখ, না আছে বংশ পরিচয়। দোষ তো তোমার নেই। কৃষ্ণেন্দুর মুখটা রোদের তাপে লাল হয়ে গেছিল নাকি অপমানে, সেটা বুঝতে পারেনি আত্রি। তুমি চলে যাও কৃষ্ণেন্দু, আর এসো না কখনো। এখানে এখানে বংশ পরিচয়ওয়ালা ভদ্রলোকেরা বাস করে। আঙ্কেল, আঙ্কেল প্লিজ, আত্রেয়ী আর আমি দুজনকে ভালোবাসি আঙ্কেল। ওকে ভালো থাকতে দিন প্লিজ, প্লিজ আঙ্কেল। তোর বন্ধুকে কি গলা ধাক্কা দিয়ে বের করতে হবে? তুমি চলে যাও। তবুও বৃথা একটু অপেক্ষা করে ফিরে এসেছিল কৃষ্ণেন্দু। ওই শিউলি তলায় এখনো জমে আছে অনেকটা অভিমান আর অপমানের জমাট অন্ধকার। তাই ওটাকে আর কোনোদিন নিজের বাড়ি ভাবতে পারেনি আত্রি। কৃষ্ণেন্দু মেসে থাকত, ওর কোনো বাড়িঘর ছিল না। তাই ও যে এই মুহূর্তে আত্রিকে বিয়ে করতে পারবে না সেটা ওরা দুজনেই বুঝেছিল। তাই কেউ আর দেখা করেনি কারোর সঙ্গে। ওই বৈশাখের দুপুরে শিউলি গাছের নিচেই কৃষ্ণেন্দুকে শেষবার দেখেছিল আত্রি। ইচ্ছে করে আর ফোন করেনি, যোগাযোগ করেনি। কৃষ্ণেন্দুও হয়তো এই তীব্র অপমানের পর বুঝেছিল যে এই সম্পর্ক কোনোদিন সম্ভব নয়। আত্রির বিয়ে হয়ে গিয়েছিল বড় ব্যবসাদার বনেদি পরিবারের সন্তান সায়ন্তনের সঙ্গে। ঠিক সেদিন থেকে বাবা আর ওই বাড়িটা ওর কাছে একটা বহু দূরের দ্বীপ হয়ে গিয়েছিল, যার চারপাশটা শুধুই অহংকারে পরিপূর্ণ। তবুও নিজের কর্তব্যটুকু করতে চায়। বাবা আজও ছানি পড়া চোখে ওর দিকে অপলক তাকিয়ে থাকে, হয়তো ওর মুখে খুঁজতে থাকে খুশি অখুশির সূক্ষ্ম রেখাগুলো। কারণ বাবা তো আজও জানে না যে আত্রেই বিবাহিত জীবনে সুখী নাকি
সুখী নয়। সুনেত্রাও ছোট থেকেই বাবার মতো একেবারে পাক্কা অভিনেত্রী। দাদুর বাড়ি গিয়ে মাকে বেশ নরম গলায় কথা বলে। কি বলবে যে এ বাড়িতে মাকে সে 3 নম্বর পরিচারিকার আসনে বসিয়েছে। আত্রি মনে মনে হাসে। বাবার মনের এই দ্বন্দ্বটুকুই কৃষ্ণেন্দুকে অপমানের শাস্তি হয়ে থাকুক। বিকেলে ছাদে উঠে আবারও প্রোফাইলটা খুলল আত্রি। কি সুন্দর একটা ছবি এঁকেছে কৃষ্ণেন্দু। সারা রাস্তা জুড়ে বিছিয়ে আছে কৃষ্ণচূড়া, আর 2 ছেলে মেয়ে হাত ধরে হেঁটে চলছে। খুব জানতে ইচ্ছে করে যে ওকে কি আদৌ মনে আছে কৃষ্ণেন্দুর, নাকি স্ত্রীকে পেয়ে আত্রির অস্তিত্বটাই ভুলে গেছে। আদৌ কি মনের একটা কোণে অবহেলায় হলেও আজও পড়ে আছে ওর স্মৃতি, নাকি নাকি সব ধুয়ে মুছে ফেলেছে ওর স্ত্রী তার উজাড় করা ভালোবাসা দিয়ে। কত কত প্রশ্ন করতে ইচ্ছে করে আত্রির, কিন্তু সেই দুপুরে বাড়ির উঠোনে 1 গ্লাস জল অব্দি খাওয়াতে পারেনি ও ছেলেটাকে। এটা মনে করি অ্যাড ফ্রেন্ড বাটন থেকে হাতটা সরিয়ে নেয় সংকোচে। রোজই নতুন কিছু পোস্ট দেখার আশায় কৃষ্ণেন্দুর প্রোফাইলটা খোলে আত্রে, কিন্তু প্রায় 15 দিন হলো আর কোনো পোস্ট নেই কৃষ্ণেন্দুর। অবাক লাগছে ওর। অন্যদিকে কৃষ্ণেন্দু হয়তো ব্যস্ত ওর কলেজ বা এক্সিবিশন নিয়ে, তাই ফেসবুকে পোস্ট করার সময় নেই ওর, অথবা স্ত্রীকে নিয়ে বেড়াতে গেছে। কিন্তু কৃষ্ণেন্দু জানেই না যে এদিকে একজনের দিনরাত্রি কাটছে ওর একটা পোস্টের অপেক্ষায়। আর এই অপেক্ষার সময়টা ক্রমশ দীর্ঘ হয়ে আসছে। প্রায় 25 দিন হয়ে গেছে কৃষ্ণেন্দুর কোনো পোস্ট নেই। আত্রি আকাশ আর বেলফুলের গাছগুলোকে সঙ্গী করে কাটিয়ে দিচ্ছে তার অবসরের ওই অল্প সময়টুকু। কিন্তু প্রায় মাসখানেক কোনো পোস্ট করেনি কৃষ্ণেন্দু। আর সহ্য করতে না পেরেই আত্রি মেসেঞ্জারে লিখে পাঠালো, হাই, চিনতে পারছো? কোনো রেসপন্স নেই। প্রায় 3-4 বারংবার চেক করেই যাচ্ছিল মেসেজটা, না কোনো উত্তর নেই, ওদিক থেকে সিনও হয়নি। প্রায় সপ্তাহখানেক পর ওদিক থেকে উত্তর এলো। আত্রি, কেমন আছো? বুকের ভেতরটা একেবারে ধুকপুক করে উঠল আত্রির। কৃষ্ণেন্দু উত্তর দিয়েছে ওকে। তুমি এতদিন কোনো পোস্ট করনি কেন? প্রায় 1 মাস হয়ে গেল কোনো পোস্ট করছো না দেখছি। আত্রে সব বলবো তোমায়, তোমাকে ছাড়া আর কাকেই বা বলা যায়। একবার আসতে পারবে? দেখা করে সব বলবো। এই মধ্য বয়সে এসেও ঠিক কলেজের মতোই বুকটা কেঁপে উঠল কৃষ্ণেন্দুর একটা মেসেজে। এতদিন ধরেও ভেবেছিল যে নিজের অনুভূতির সবই সূক্ষ্ম তারগুলো বিকল করে ফেলেছে সংসারের দায়িত্ব নিয়ে, কিন্তু আজ বুঝল যে রাতের সব তারাই থেকে যায় দিনের গভীরে। যে অনুভূতি উপলব্ধিদের ও এতদিন বাধ্য করে রেখেছিল তারাই আচমকাজ বড্ড চঞ্চল, অবাধ্য হয়ে উঠল। বাপের বাড়ি যাচ্ছে নাম করে বেরিয়ে পড়ল আত্রি। আজকে সাজগোজ একটু বেশি করে ফেলেছ। সুনেত্রা বারবার আর চোখে মায়ের দিকে তাকাচ্ছিল। কৃষ্ণেন্দুর পছন্দের সেই আকাশ নীলে শাড়ি পরা বন্ধ করে দিয়েছিল বিয়ের পর থেকেই। সায়ন্তনদের বাড়িতে 2টো আকাশ নীলে শাড়ি পেয়েছিল উপহারে, কিন্তু পরেনি কখনো। আর আজ আলমারি ঘেঁটে তারই একটা বের করে পরে নিল। একটা জিনিস ও কিছুতেই বুঝতে পারছে না আত্রেই, যে কোনো কথা না বলে এভাবে ডেকে কেন পাঠালো কৃষ্ণেন্দু। কৃষ্ণেন্দু লিখে দেওয়া অ্যাড্রেসে পৌঁছে দেখল ও একটা অনাথ আশ্রমের সামনে দাঁড়িয়ে আছে, আর আশ্রমের নাম আত্রি সেবা নিকেতন। ওর নামের আশ্রম। গেটের সামনে দাঁড়িয়ে আছে কৃষ্ণেন্দুর স্ত্রী। ছবিতে বারবার দেখার ফলে চিন্তা অসুবিধা হলো না আত্রের।
কিন্তু ছবির থেকে বড্ড শুকনো লাগছে যেন। রঞ্জিনী এসে বলল, নমস্কার, আপনি আত্রেয়ী তাই না? আসুন প্লিজ। কৃষ্ণেন্দু আসেনি? ও যে আজ দেখা করতে চেয়েছিল। না, ওর প্রোফাইলের মেসেজটার উত্তর আমি দিয়েছিলাম। আত্রি বেশ বুঝতে পারছে যে স্ত্রীকে দিয়ে প্রাক্তনকে ওই একইভাবে অপমান করাবে কৃষ্ণেন্দু, ঠিক যেভাবে কৃষ্ণেন্দু অপমানিত হয়েছিল ওদের বাড়িতে গিয়ে। পা দুটো কাঁপছে আত্রির। এমনিতেই বাইরে সেভাবে বেরোনোর অভ্যেস নেই দীর্ঘদিন, ওই সায়ন্তনের সঙ্গে টুকটাক নিমন্ত্রণ বাড়ি ছাড়া। অপরিচিত পরিবেশে আজকাল অনভ্যাসে কেমন একটা আনইজি ফিল করে আত্রি। তার উপর বাড়ি থেকে একটা মন নিয়ে বেরিয়েছিল, আর এখানে এসে দেখল কৃষ্ণেন্দু নেই, রয়েছে ওর স্ত্রী। এমনকি ওর মেসেজের উত্তর অব্দি দিয়েছে রঞ্জিনী। রীতিমতো ভয় করতে শুরু করল ওর। হয়তো এক্ষুনি রঞ্জিনী ঘুরে দাঁড়িয়ে বলবে যে লজ্জা করে না অন্যের স্ত্রী হয়ে আমার স্বামীকে মেসেজ করেন। তখন কি উত্তর দেবে আত্রি? রঞ্জিনী একটা অফিসের মতো রুমে ওকে বসিয়ে বলল, আপনি বসুন, আমি শরবত আনতে বলছি। গরম রয়েছে বেশ, আর নার্ভাসও লাগছে আত্রি। রঞ্জিনীকে দেখেই বোঝা যাচ্ছে যে মেয়েটা অসম্ভব স্মার্ট। এর সামনে আত্রি ঠিক করে কথাই বলে উঠতে পারবে না হয়তো। কৃষ্ণেন্দুকে আর একবার খোঁজার চেষ্টা করলো আত্রি। তার আগেই শরবতের গ্লাস এনে রাখলো একটি মেয়ে। খেয়ে নিন। আত্রি এতক্ষণ বুঝতে পারেনি যে ওর এতটা পিপাসা পেয়েছিল, অথবা শরবতের গ্লাসের পেছনে একটু যেন আড়াল খুঁজল। শরবত খাওয়া শেষ করে টেবিলে গ্লাসটা নামাতেই রঞ্জিনী বলল, আপনারা তো কলেজ ফ্রেন্ড ছিলেন তাই না? ফ্রেন্ড বললে ভুল হবে, আপনারা তো বিয়ে করবেন সিদ্ধান্ত নিয়েছিলেন। আত্রি কিছু বলার আগেই রঞ্জিনী বলল, সেই আপনিই মেসেজ করলেন শেষ পর্যন্ত, কিন্তু আর মাসখানেক আগে যদি করতেন তাহলে আপনার সঙ্গে কৃষ্ণেন্দুর দেখা হতো। কেন আজ দেখা হবে না কেন? রঞ্জিনী দেওয়ালের এক কোণে ইশারায় তাকাতে বলল। আত্রি দেখল কৃষ্ণেন্দুর একটা বড় সাইজের ছবিতে মালা দেওয়া আছে। অদ্ভুত গলায় আত্রি প্রশ্ন করল, মালা? মালা কেন ওর গলায়? হ্যাঁ, ও কোথায়? মাসখানেক আগে বাইক দুর্ঘটনায় ব্রেন হেমারেজ হয়ে মারা গেছে কৃষ্ণেন্দু। আত্রির বিস্ময়ের ঘোর তখনও কাটেনি। ও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ছবিটার দিকে। আমরা দুজনেই একই কলেজের প্রফেসর, আমার সঙ্গেও ওর প্রেম করেই বিয়ে। না না, আপনাদের মতো অতটা সুন্দর ছিল না আমাদের প্রেমটা। বলতে পারেন দুজনেরই একটা অবলম্বন দরকার ছিল ওই বয়সে এসে, তাই আমরা আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছিলাম। কিন্তু আপনি হয়তো জানেন, কৃষ্ণেন্দুকে ভালো না বেশি কেউ থাকতে পারবে না। ভালোবাসা, সম্মান, আদরে ভরিয়ে দিয়েছিল আমাকে। তাই আমিও নিরুপায় হই ওকে উজাড় করে ভালোবেসেছিলাম। আমরা ভীষণ হ্যাপি ছিলাম জানেন। আমার শারীরিক সমস্যার কারণে আমাদের কোনো বাচ্চা হয়নি, কিন্তু কৃষ্ণেন্দুর সেই নিয়ে কোনোদিন কোনো আক্ষেপই ছিল না। পাড়ার লোকজন বলতো, বাজা বউয়ের আবার জন্মদিন করছে ঘটা করে, অথবা বাচ্চার জন্মদিন করার সময় নিজেদের বিবাহ বার্ষিকী করছে। এসব কথাতে আমার মন খারাপ হলেও ও কোনোদিনই পাত্তা দিত না। ওর সবটা জুড়ে আমি ছিলাম। সরি, ভুল বললাম। অন্তত 30% আমি ভরাট করতে পারিনি। ওখানে আপনিই ছিলেন। কৃষ্ণেন্দু বলতো, জানো রঞ্জিনী, আত্রেই আমাকে ভীষণ ভালোবাসত, তাই আর বিয়ের জন্য বিব্রত করেনি। আপনাদের না সব গল্প আমি জানি, সবটুকু বলেছে ও আমায়। আমি আপনাকে রেসপেক্ট করি আত্রেই। কৃষ্ণেন্দু আর আমার সম্পর্কটা ছিল স্বচ্ছ জলের মতো। কোনো রাগঢাক নেই সেখানে, কোনো পজিটিভনেস নেই, শুধু রয়েছে অফুরন্ত বিশ্বাস, সম্মান আর ভালোবাসা। কিন্তু কৃষ্ণেন্দুর মতো মানুষরা না বেশি দিন পৃথিবীর মায়ায় নিজেদের জড়িয়ে রাখতে পারে না, বুঝলেন? স্বর্গের মায়া কানুন ওদের ডাকে। ওরা থাকতে পারে না আমাদের সাথে বেশি দিন।
আত্রি দেখলো রঞ্জিনী কথা বলতে বলতেই কাঁদছে, ফুঁপিয়ে উঠছে ওর ঠোঁট দুটো। তবুও কৃষ্ণেন্দ্রের জন্য ওর কান্না বেছা দু চোখে অনেকটা গর্ব আর সম্মান রয়েছে। আত্রি এখনো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না কৃষ্ণেন্দু নেই। ওর সঙ্গে আর দেখা হলো না আত্রের। সেই শিউলিতলার অপমানটুকু নিয়েই চিরতরের জন্য চলে গেল কৃষ্ণেন্দু। আমি ওর প্রোফাইলে আপনাদের ছবিগুলো দেখে বেঁচে আছি প্রায় বছর 10 ধরে। এখন আমার অবসর কাটবে কি করে রঞ্জিনী? আমি তো সব সময় চেয়েছিলাম আপনারা ভালো থাকুন, তাহলে কেন এমন হলো? কেন এমন হলো? কৃষ্ণেন্দু বলতো, রঞ্জিনী, এই গোটা বিশ্বে আমি অনাথ। আমার ভালো খারাপ চাওয়ার হয়তো কেউ নেই, তবে আমি বিশ্বাস করি একজন আমার ভালো চায়। আপনার প্রোফাইলটি তো ওই আমাকে দেখিয়েছিল আর বলেছিল, এই যে কোনো পোস্ট নেই, প্রায় ইনঅ্যাক্টিভ প্রোফাইলটা আত্রেই কেন খুলে রেখেছে জানো? শুধু আমায় খুঁজবে বলে। তখন আমিই বলেছিলাম তাহলে ওকে একটা মেসেজ করো না। বলতো, না না, ও অন্য সংসারে অনেক কষ্টে মন বসিয়ে নিয়েছে, আর ওকে বিরক্ত করে লাভ নেই। আসলে কৃষ্ণেন্দুর ফেসবুক প্রোফাইলটা আমিই খুলে দিয়েছিলাম, তাই পাসওয়ার্ড আমার কাছেই ছিল। আপনার মেসেজ পেয়ে না খুব ইচ্ছে করছিল জানেন, গল্পে চেনা মানুষটাকে একবার অন্তত সামনে থেকে দেখি। কৃষ্ণেন্দুর চলে যাওয়ার খবরটা ভাগ করে কষ্টটা একটু কমিয়ে নিই অন্তত। হয়তো আপনি আমাকে স্বার্থপর ভাববেন, কিন্তু কাকে বলবো এই কষ্টের কথা বলুন তো? এমন একটা মানুষকে আমরা দুজনেই পেয়েছিলাম আত্রি, কিন্তু কেউই ধরে রাখতে পারলাম না। আমাদের বাড়ির গেটে বড় করে পাথরের ফলকে লেখা আছে রঞ্জিনী ভিলা। কৃষ্ণেন্দু বলতো, এই বাড়িটা আমার তরফ থেকে তোমায় উপহার দিলাম রঞ্জিনী, এখানে প্লিজ প্লিজ আমার নাম ঢোকাবে না। আপনি তো বোধহয় জানতেন তাই না চক্রবর্তী দম্পতির কথা, যাদের কাছেও মানুষ হয়েছিল? জানতাম, ওদের মা বাবা বলতো কৃষ্ণেন্দু। হ্যাঁ, ওরাও তো আর নেই, মারা গেছেন। এটাই তো ওদের সেই আশ্রম। মারা যাওয়ার আগে ওরা কৃষ্ণেন্দুকে সব দায়িত্ব দিয়ে গিয়েছিলেন এই অনাথ আশ্রমের। এমনকি আশ্রমের ট্রাস্টি বোর্ডের নমিনি অবধি কৃষ্ণেন্দু আর আমাকে করে গেছেন ওরা। কৃষ্ণেন্দু বলেছিল, রঞ্জিনী নাও, কত সন্তান নেবে নাও, একটা সন্তান হয়নি বলে দুঃখ করছিলে। হ্যাঁ আত্রি আত্রি, আপনাকে না একটা বিশেষ প্রয়োজনে ডেকেছি আমি, প্লিজ না বলবেন না? বলুন না। এই আশ্রমের দায়িত্ব না আপনাকে নিতে হবে। আপনার নামেই কৃষ্ণেন্দু আশ্রমের নামকরণ করেছিল, দেখতেই তো পাচ্ছেন। ও তো আর নেই। আমার একার পক্ষে না কলেজ সামলে এত কিছু করা সম্ভব হবে না। আমি যদি এই আশ্রমের দায়িত্ব নিই, তাহলে কি আমি এখানে থাকার জন্য একটা ঘর পাবো আর আর খাওয়া দাওয়াও পাবো? হ্যাঁ, সে তো পাবেনই, কিন্তু আপনি আপনার সংসার ছেড়ে হয়তো সারাদিন সময় দিতে পারবেন না। তাই পারবো। ও সংসারে আমার আর বিশেষ প্রয়োজন নেই। আচ্ছা, আমি এখানে চলে আসতে পারি? রঞ্জিনী কাপা ঠোঁটে আর কান্না ভেজা গালে আত্রির হাত দুটো জড়িয়ে ধরে বলল, সত্যি আপনি আসবেন? কৃষ্ণেন্দুর প্রিয় রং আকাশ নীল। আপনাকে এই রঙের শাড়িতে বড্ড মিষ্টি লাগছে আত্রি। ভাঁকিবাজি করে আগে চলে গেল বলুন, তাই আপনার সঙ্গে আর ওর দেখা হলো না। জানেন, এই কদিন না শুধু কেঁদেছি। তারপর আচমকাই আপনার মেসেজের এই একটা হাই আমাকে সোজা হতে সাহায্য করলো। আমি ভাবলাম এতগুলো বছর তো আমি মানুষটাকে আষ্টে পৃষ্ঠে পেলাম,
নিংড়ে নিলাম সব ভালোবাসাটুকু, হাত ধরে চললাম অনেকটা পথ। কিন্তু আপনি কি পেলেন? একজনকে মন প্রাণ দিয়ে ভালোবেসে অপরিচিত একজনের সংসারে সারা জীবন অভিনয় করে গেলেন। হয়তো ভালোবাসলেন তাকেও কিছুটা, কিন্তু কৃষ্ণেন্দুকে তো পেলেন না, তাই না? নিজেকে বড্ড লাকি মনে হলো জানেন। আর তখনই মনে হলো কৃষ্ণেন্দু আমাকে অনেকগুলো দায়িত্ব দিয়ে গেছে, সেগুলো আমাকে করতে হবে। আত্রেয়ী সেবাশ্রমের দায়িত্ব আপনার কাঁধে তুলে দিতে হবে। কৃষ্ণেন্দুর আঁকার স্টুডিওটা দিয়ে দিতে হবে ওরই এক প্রিয় ছাত্র সপ্তর্ষিকে। রঞ্জিনী ভিলাকে পরিষ্কার রাখতে হবে। তাই সোজা হয়ে দাঁড়ালাম সব শোক ভুলে। আপনার ওই একটা মেসেজ আমার বড্ড উপকার করলো আত্রেয়ী। আত্রেয়ীর আজ আর কিচ্ছু বলার নেই। কৃষ্ণেন্দুকে মনে রেখে ওর ভালোবাসাকে এতটা সম্মান দিয়ে ওর নামে আশ্রমের নাম করে রেখে গেছে দেখার পর থেকেই বাকরুদ্ধ হয়ে বসে আছে। রক্তক্ষরণ হয়ে চলেছে বুকের মধ্যে। কৃষ্ণেন্দু বলতো, আত্রেয়ী, ভালোবাসার সুখটুকু নেবে আর বিচ্ছেদের যন্ত্রণাটুকু নেবে না বললে তো চলে না। ভালোবাসা তো সবটুকু নিয়েই। সায়ন্তনকে আত্রেয়ী শুধু একটাই কথা বলল, আমি এ বাড়িতে আর থাকবো না। একটা কাজ পেয়েছি, ওখানেই থাকবো। তোমার মতো অকর্মণ্যকে কাজ দেবে কে? আরে এত বাজে বকো কেন বলো তো? হ্যাঁ, ডোন্ট ওয়ারি ড্যাড। দেখো, মা হয়তো কোনো বাড়িতে রান্নার কাজ পেয়েছে, 3 দিন করতে দাও, 4 নম্বর দিন তারাই তাড়িয়ে দেবে। সায়ন্তন আর সুনেত্রার হাসির মধ্যেই নিজের ছোট্ট ব্যাগটা গুছিয়ে নিয়েছিল। ওদের অবাক দৃষ্টির মধ্যে দিয়েই সম্মানের সঙ্গেই বাড়ি ছাড়ল আত্রেয়ী। আর মনে মনে বলল, কৃষ্ণেন্দু, এতদিনে আজ নিজেকে মানুষ বলে মনে হচ্ছে। তুমি আমাকে সম্মানের সঙ্গে বাঁচতে শিখিয়ে গেলে। বেলফুলের গাছগুলো একটা ভ্যান রিক্সায় তুলে নিয়ে এলো আশ্রমে। বেলফুল, তুমি তো দেখছি কৃষ্ণেন্দুর পছন্দেই নিজেকে বাঁচিয়ে রেখেছিলে এত বছর। মৃত মানুষকে হিংসে করতে নেই বলে, কিন্তু কেন জানি না আমার বড্ড হিংসে হচ্ছে কৃষ্ণেন্দুকে। একটা মানুষকে সবাই কেন এত ভালোবাসে কে জানে। রঞ্জিনীর চোখের জল সঞ্চারিত হলো আত্রেয়ীর চোখেও। আর কৃষ্ণেন্দু, সে তো ছবির ভেতর থেকে সবকিছু দেখছে আর হাসছে। আত্রেয়ী, ভালোবাসার সুখটুকু নেবে আর বিচ্ছেদের যন্ত্রণাটুকু নেবে না বললে তো চলে না। আজ কাহনে শুনলেন অর্পিতা সরকারের লেখা খুব সুন্দর একটা ভালোবাসার গল্প, ফেসবুক প্রোফাইল। গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু। আর শুনুন না, বলছি যে আমাদের স্পটিফাইতে একটা চ্যানেল আছে, কাহন বেঙ্গলি অডিও স্টোরি। যদি সময় হয়, ইচ্ছে হয়, একটু ফলো করে দেবেন প্লিজ। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন। সাহিত্য দীর্ঘজীবী হোক।